আজকের ভিডিওতে শেষ অবধি দেখবেন। বলা যেতে পারে আজকে এমন কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা কাজরি আমার মা দুজনের কেউই যায় না, ব্লগের মাধ্যমে হয়তো ফার্স্টবার জানতে পারবে। স্যালারি স্লিপও জমা দিতে বলেছে। বাট একটা জিনিসই জানবেন যে আমি এই ডিসিশনটায় খুব হ্যাপি। সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। এই সকালবেলা এটা আমাদের হাউজিং সোসাইটির ভেতরে একটা জায়গা, এখানে আমরা সকালে হাঁটতে আসি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ গতকাল আমাদের একটা বড় বাল্ক অর্ডার ছিল বাগবাজারে, ওখানে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। ব্লু এখন স্কুল যাচ্ছে, ব্লুকে নিয়ে স্কুল যাব। এবং আজকের ব্লগে আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং বলা যেতে পারে জীবনের একটা ফেজ শেষ হলো আর একটা ফেজ শুরু হলো। লেটস স্টার্ট দ্য ডে অ্যান্ড লেটস স্টার্ট দ্য ব্লগ। যে যার মতনভাবে নিতে পারেন, বাট আজকের ভিডিওতে এমন কিছু জিনিস আমি শেয়ার করতে চাই যেটা আমার জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং প্রচণ্ড কী বলবো, বলে না যে লাইফে এক একটা করে মাইলস্টোন। আজকের ব্লগে সেরকমই একটা মাইলস্টোনের জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো। ব্লু একটু আগে উঠে গেছে, ব্লুকে নিয়ে স্কুল যেতে হবে। আজকে গাড়িতে করে ব্লুকে নিয়ে আছি, কারণ ব্লুকে যিনি নিয়ে যান উনি আজকে নেই, সুতরাং গাড়িতে করে ব্লুকে নিয়ে যেতে হবে। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, আর ব্লুয়ের স্কুলের সামনে জায়গাটা এতটা সরু যে একটু দেরি হয়ে গেলে ওখানে প্রচণ্ড জ্যাম হয়ে যায়। তো চলো বেরোবো, ব্লুকে নিয়ে যাব। কিন্তু যারা আমাদেরকে চেনেন, যারা লিভিং উইথ রাহুলকে চেনেন, যারা বিগত 6 বছর ধরে লিভিং উইথ রাহুলকে দেখে আসছেন, আজকের ভিডিওতে শেষ অবধি দেখবেন। এমন কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো যেটা আজ অবধি আপনাদেরকে বলা হয়নি, কিন্তু আসল রাহুল এটাই, যেটা আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন। সত্যি কথা বলা যেতে পারে আজকে এমন কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা কাজরি আমার মা দুজনের কেউই যায় না, ব্লগের মাধ্যমে হয়তো ফার্স্টবার জানতে পারবে। বেসিক ব্যাপারটা জানে, কিন্তু অনেক কিছু জিনিস আছে এখানে বলার, এমনি এমনি তো আর সব কিছু হয় না। এবং আমার জীবনে এটা একটা মাইলস্টোন। প্লিজ দেখতে থাকুন। ওই তো ব্লু নেমে এসছে। কোন গাড়িটা যেতে চাইছে? ব্যাগনারে যাবো না, এইটাই যাবো। এইটাই স্কুলের সামনের রাস্তা এত সরু যে অন্য কোনো গাড়ি নেওয়া যাবে না। সামনে বসো, সামনে চলে আসো। আজকে আবার ওদের তোর অ্যাডমিশনের জন্য কথা বলবে, মানে নেক্সট ইয়ারের অ্যাডমিশনের জন্য স্যালারি স্লিপও জমা দিতে বলেছে। স্যালারি স্লিপ তো এখন হিস্ট্রি। আসলে ফিউচার ফাউন্ডেশনের ওয়েবসাইটটাতে এবার ভরতে হবে ফর নেক্সট ইয়ার নার্সারি, বুঝেছিস? অরুণ নার্সারিতে দেবো আমরা ঠিক করেছি না, তো ওখানে প্যারেন্টসের স্যালারি স্লিপ অ্যাটাচ করতে বলেছে। স্যালারি স্লিপ তো এখন হিস্ট্রি। একটা সময় পেতাম স্যালারি স্লিপ। ঠিক আছে, নিজের প্যাশনকে ফলো করাটাও তো অনেক বড় ব্যাপার। সবার মধ্যে এই গাটসটা থাকে না, এই রিস্কটা নেওয়ার। অ্যান্ড ইউ আর ডুইং গুড, ইউ উইল ডু গুড। ব্লু টাটা টাটা। আজকে একটু দেরি হয়ে গেছে, খোলাই গেছে। গতকাল আমাদের যে বাল্ক অর্ডারটা ছিল সেটা ছিল হচ্ছে কি, এটার নাম জানো? খাদি মেলা বাগবাজারের গৌরীমাতা উদ্যানে হচ্ছিল। খাদি মেলাতে আমাদের 500 প্লেট বিরিয়ানি অর্ডার ছিল, বিশাল বড় অর্ডার। কালকে পুরো কর্মযজ্ঞ চলেছে, কালকে ভোর 5:30 থেকে আমাদের রান্না শুরু হয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের রেয়াজি হওয়ার পর থেকে এটা সব থেকে বড় অর্ডার যেটা আমরা কালকে সাকসেসফুলি দিয়ে দিয়েছি এবং ফিডব্যাকও খুব ভালো হয়েছে। রাতে ফোন করে আমাদেরকে ফিডব্যাক দেওয়া হয়েছে। যাই হোক, এরপর 28 জানুয়ারি আমাদের সল্ট লেকে সেকেন্ড আর একটা বাল্ক অর্ডার আছে, সেটা খুব বেশি না, সেটা 130 হেডসের জন্য। এবং সেখানে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ফিশ ফ্রাই, ফিরনি, এটা নেওয়া হচ্ছে 130 হেডসের জন্য। তো আমরা আস্তে আস্তে এরকম বাল্ক অর্ডার পাচ্ছি, এটা খুব ভালোও লাগছে এবং আমরা শিখছিও কিন্তু অ্যাট দ্য সেম টাইম হ্যান্ডেল করা এগুলো। মা এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে, মাকে একটু দেখাই। মা, ব্রেকফাস্টে হচ্ছে কি? চিড়ের পোলাও। আজকেও চিড়ের পোলাও? হ্যাঁ, রাহুল আর কিছু জোগাড় করার ছিল না। চিড়ের পোলাও যেটা মা বানায় সেটা সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে চিড়েটা এত ভালো গন্ধ থাকে না, এটা খেতে খুব ভালো লাগে। আর ব্লুকে তো একটু পরে আমরা নিয়ে আসবো। মানে ও এখন এখানে বসে আছে, আমাদের গতকালকে হিসেবটা নিয়ে আপনাদের একটু দেখাই। হিসেবের সব কিছু তো আর দেখাতে পারবো না, কিন্তু আমাকে বলবি যে এত কিছু লিখেছিস, এত কিছু লিখেছিস। এই তো চাল আছে, চিকেন, ব্যাগ,
আমি রাহুলকে সব সময় এটাই বলতাম যে রাহুল, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, একবার যখন নিয়েছো সেটার থেকে পেছন ফিরিয়ে তাকাবে না। তোমার যেটা করার ধৈর্য লাগবে, অনেক পরিশ্রম করতে হবে, চেষ্টা লাগবে, কিন্তু সেটাতেই তোমাকে স্টিক করে থাকতে হবে। রাহুল কথা শুনেছে, রাহুল যেটা করছে এখন সেটাই মন দিয়ে করছে। খাবার রেডি, এটা সকালের খাবার। চিড়ে পোলাওটার সব থেকে ভালো ব্যাপার হলো এত ভালো গন্ধ বেরোয়। আপনারা অনেকেই জানতে চাইছেন যে এই প্লেটটা, এই পার্টিকুলার প্লেটটা আমরা কোথেকে নিয়েছি। আপনারা কিন্তু এরকম ভালো ভালো প্লেট অনলাইনে প্রচুর পেয়ে যাবেন, অনেক সস্তায়। ও লাস্টে সিদ্ধান্ত নিয়ে এসে চিড়ে পোলাও খাবে না, রুটি খাবে। একটা সময় মনে পড়ে আমরা যখন এক্সচেঞ্জে মুম্বাইতে ছিলাম, পোহা, ব্রেকফাস্ট মানেই পোহা। পুনেতেও তাই, কি জঘন্য ওটা ছিল। সেই পোহার সাথে মার হাতের চিড়ে পোলাও এরকম কম্প্যারিজনই হয় না। বাট হ্যাঁ, দ্যাট ওয়াজ এ হেলদি ফিলিং ব্রেকফাস্ট। আমি লাস্ট ব্লগে দেখছিলাম অনেকেই লিখেছেন, দাদা আপনার পেছনে খুব ভালো কালেকশন দেখা যাচ্ছে। সবাইকে বলছি ভালো কালেকশন হলে হয় না, ভালো গ্লাসও লাগে। এটাকে একটু লাইট হিউমারে নেবেন প্লিজ। এটা হচ্ছে এই খাদির ঘিটা, যেটা আমরা তুলাই পাঞ্জি চালটার সাথে খাচ্ছি। ভাই আমি তুলাই পাঞ্জি চাল খেয়ে জাস্ট ফ্যান হয়ে গেছে। ফিদা হয়ে গেছি। জাস্ট 60 মিনিট ফোটাতে হয়, 7-8 মিনিট। 7 to 8 minutes। এত অসাধারণ চালটা, দুর্দান্ত। আমি ঘিটার জন্য মুগ্ধ। বেসিক্যালি আমি ঘি আনতাম মালদা থেকে, বাট তার কোনো প্রয়োজন নেই। আমি এবার থেকে খাদির শোরুম থেকে নিয়ে আসবো। মোটামুটি ব্লুকে আমি ঘি ভাত খাওয়াই। তো এই ঘিটা একদম মানে ভিলেজ ইন্ডাস্ট্রির প্রোডাক্ট, একদম ন্যাচারাল ভাবে তৈরি হয়। আর খাদির সব থেকে ভালো ব্যাপারটা কি, জিনিসপত্রগুলো খুব সস্তা। হ্যাঁ, এই যে এইটা দেখ, এইটা আমি নিয়ে এলাম সেদিনকে, নলেন গুড়ের টিউব, টিউব 77 টাকা দাম। হ্যাঁ। বিয়ে বাড়ির সিজন অলরেডি শুরু হয়ে গেছে। এই সিজনে আমারও নেমন্তন্ন আছে, মানে আমাদেরও আছে। আমার বেস্ট ফ্রেন্ড, আমার সিস্টার, ওরই বিয়ে, খুব ক্লোজ ও আমার। আমি ভীষণ এক্সাইটেড, কিন্তু আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই এই সিজনে বিয়ে বাড়ি হয়তো খাওয়া হয়েও গেছে, প্লাস আছেও সামনে। তো আমার যেটা লাগবে কিছু আইডিয়াস, মানে কি গিফট দেওয়া যেতে পারে। আমি খালি সারাদিন ভাবছি যে এমন কি ইউনিক দেওয়া যেতে পারে। আমি এই ইউনিক কিছু গিফট এবার দিতে চাই, বাট কিছুতেই মাথায় আসছে না। এখনো অবধি আমার কোনো গিফট নেওয়া হয়নি। তো আমি বলবো আপনারা যদি আমাকে এই ব্যাপারে একটু হেল্প করতে পারেন, যার যার কাছে কোনো ইউনিক আইডিয়াস আছে গিফটের, প্লিজ নিচে কমেন্টসে একটু লিখে জানান। মানে আমি সত্যিই ভাবছি যে কি এমন ইউনিক আছে যেটা দেওয়া যেতে পারে বিয়েবাড়িতে। অনেক শাড়ির পর আমি ফাইনালি ঠিক করেছি আমি এই শাড়িটা বিয়েতে পরবো। এই শাড়িটা হচ্ছে সেই শাড়িটা যেটা আমি বেনারস থেকে গত বছর নিয়েছিলাম। গত বছর বেনারস গেছিলাম, খুব ভালো ভালো ভ্লগও করেছিলাম বেনারসের। সেই ভ্লগগুলোর মধ্যে একটা ছিল আমরা যেখানে ওই বেনারসি শাড়ি পাওয়া যায়, বেনারসি শাড়ির কাজ হয়, সেই পুরো গোডাউন থেকে আমরা শাড়িটা নিয়েছিলাম। সেটা হচ্ছে এই শাড়িটা। তো এই শাড়িটা আমার একবারও পরা হয়নি, এটাই আমি পরবো বিয়ের দিন। এবারে প্রচুর ইভেন্টস আছে, মানে ওই গায়ে হলুদ আছে, তার আগের দিন একটা আইবুড়ো ভাত আছে। আমি জানি না কি পরবো, অত কিছু আমার এখনো অবধি ডিসাইড করা হয়নি। তো আমার শুধু নিজেদেরটা না, ব্লুয়েরটাও ভাবতে হবে। ব্লুয়ের তো প্রচুর পাঞ্জাবি আছে আমি জানি, এবারে বিয়ের দিন কি পরাবো আমি জানি না, ওটা আমি একটু ভাবছি। এবছর আমাদের বাড়িতে সরস্বতী পুজো নেই। রায়ানকে বললাম বইতে একটু কিছু লেখ, ব্লুয়ের ভালো নাম রায়ান। পেন্সিলটাই ভেঙে দিল, পেন্সিলটাই অর্ধেক করে দিল। ওইটার ওপর লেখে কি হবে, আমি তো লাইনগুলো টানাচ্ছিলাম। ব্লু, ওটা পেন নয়, ওখানে কালি পড়বে না। মুনমুন্দিরা অ্যাকচুয়ালি বৈদ্যবাটি যাবে, ভিভানের হাতে খড়ি। তো আমি মুনমুন্দির হাতে বইগুলো পাঠিয়ে দেবো, বলবো বইটা দিয়ে এসো ঠাকুরের ওখানে। পড়াশোনা তো এখন কিছু নেই, যাই হোক অফিসিয়ালি ব্লুয়ের বই আছে, তাই জন্য মা সরস্বতীর কাছে বইগুলো দিয়ে আসবো। তো আমি আমাদের ওয়্যারলেসের ফ্ল্যাটে এসে গেছি। এবার তো আমার মনে হয় যেগুলো আমি বলতে যাবো সেটার জন্য বেস্ট হচ্ছে আমি এমন একটা জায়গা যেখানে আমি একা আছি, আমি তাহলে সব থেকে ভালো করে জিনিসগুলো বলতে পারবো। প্রচুর মানুষের নানান ধরনের মতামত থাকবে এবং নানান মানুষ এই ডিসিশনটা শুনে হাসবে, অনেকে বলবে যে কি ছিলে, কি হয়ে গেছো অ্যান্ড অল দ্যাট। বাট সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি নিজে কি ভাবছি, আমি নিজে এটাতে স্যাটিসফাইড কিনা এবং আমি নিজে মেন্টাল পিসটা পেয়েছি কিনা। 2012 সালের 18 জুলাই আমি চাকরিতে ঢুকেছিলাম
কাজরি আর আমার চাকরির জার্নি একই সময়তে শুরু হয়েছিল, কারণ আমাদের একে অপরের সঙ্গে দেখা অফিসেই হয়েছিল। আমার প্রথম জয়েনিং ছিল হচ্ছে ব্যাঙ্গালোর, তারপর ওখান থেকে মুম্বাই যাই, এবং তারপর দীর্ঘ লং 13 ইয়ার্স আমি যেই কোম্পানিতে চাকরি করতাম, আপনারা অনেকেই জানেন। এমন একটা জিনিস আজকে বলতে যাচ্ছি, এখানে আমি আমার কোম্পানির নামটা নিতে চাই না, বাট আমি আইটিতেই ছিলাম। এবার যেগুলো আমি বলবো না সেগুলো হচ্ছে কমপ্লিটলি আমার অবজারভেশন, আমার যা মনে হয়েছে, বিকজ মানুষের মতামত আলাদা হতেই পারে। 2012 সালে আমি যখন চাকরি প্রথম শুরু করেছিলাম তখন অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম, এবং সত্যি কথা আমার জীবনের প্রচুর স্বপ্ন সফল হয়েছে আমার চাকরির জন্য, এবং আমরা অনসাইটেও ছিলাম অনেক দিন, অনেক কিছুই লাইফে হয়েছে। এবার দুজনে যেহেতু একই কোম্পানিতে চাকরি করতাম, প্রচুর বন্ধু বান্ধব, ওয়ার্ক এনভায়রনমেন্ট খুব ভালো ছিল, কারণ আমি আমার চাকরির সিংহভাগ সময় ছিলাম এই কলকাতাতে। এবার আস্তে আস্তে 2019 সালের পরে আমি প্রথমবার আমার কোম্পানি যেখানে কাজ করতাম সেটা ছেড়েছিলাম, ছেড়ে আমি যাই হচ্ছে ডেলয়েটে আমি 1 বছর মতন ছিলাম, তারপর নেদারল্যান্ডে যাই, এবং তারপর ওখান থেকে ব্যাক করে আসি যখন কোভিড, এবং তারপর আবার এসে আমি আমার আগের অর্গানাইজেশনেতে জয়েন করি। 2020-তে আমার লাইফে একটা বিশাল চেঞ্জ আছে, যে বাবার শরীরটা আস্তে আস্তে খারাপ হতে থাকে, বাবার আস্তে আস্তে রেনাল ইস্যুস, কিডনি প্রবলেম ধরা পড়ে, এবং আমি বরাবরই আমার ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল আমি একটু বেশি ইমোশনাল, এবং আমি আমার সমসাময়িক যাদেরকে দেখেছি যে বাইরে গিয়ে খুব ভালোভাবে নিজের লাইফ বানিয়ে নিয়েছে, আমার ক্ষেত্রে ফার্স্ট অফ অল একটা ব্যাপার তো ছিল আমি একটু হোমসিক, এবং সেইভাবে আমি আমার মা বাবাকে ছেড়ে থাকতে চাইনি, বিকজ দায়িত্ব তো অনেক থাকেই। সেই জন্য নেদারল্যান্ড থেকে ফিরে এসেছিলাম যখন বাবার শরীর খারাপ ছিল। আস্তে আস্তে আমার বাবা এত অ্যাক্টিভ ছিল, এবং সেখান থেকে বাবা একদম বেড রিডেন হয়ে গেল। ইট টুক আ টোল অন মি অ্যান্ড অন মাই মাদার। মানে এই জিনিসটা শুনে মানিয়ে নেওয়া, আমি সব কিছু বলছি কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তটা আমি কেন নিয়েছি, এবং আপনারা বিগত 6 বছর ধরে আমাদেরকে দেখে আসছেন, তো আপনাদের জানার অতি অবশ্যই একটা রাইট আছে। প্রচুর প্রশ্ন আসছে ওভার পাস্ট মেনি মান্থস, তো যাই হোক সেই জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনাদেরকে বলছি। এরপর বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর না আমাদের জীবনটা চেঞ্জ হয়ে যায়। বাবার ডায়ালিসিস হতো প্রথমে সপ্তাহে 2 বার, তারপর সেটা বেড়ে হয়ে যায় সপ্তাহে 3 বার। যাদের বাড়িতে এরকম একজন পেশেন্ট আছেন যাকে নিয়ে ডিল করতে হয়, যার হয়েছে তার তো ভোগান্তির কোনো শেষ নেই। আমি এইটুকু বলবো আজকে বাবা আমাদের মধ্যে নেই, আমার অতি বড় শত্রুরও যেন এরকম কোনো কিছু না হয়। কিন্তু দৌড়াদৌড়ি, জীবনের প্রায়োরিটিস আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। প্রায়োরিটি ব্যাপারটা আমি সবসময় তো মানি, ডিপেন্ডস অন মানে সিচুয়েশন বলবো না, কিন্তু লাইফে সার্কামস্ট্যান্সেস এমন এমন আসে যখন আপনাকে বাধ্য হয়ে আপনার প্রায়োরিটি চেঞ্জ করতে হয়। তো আমার বাবার জন্য আমাকে প্রচুর ছুটি নিতে হতো, অ্যান্ড আই উইল নেভার সে দ্যাট মাই কোম্পানি ওয়াজ নট সাপোর্টিভ, মাই কোম্পানি ওয়াজ ভেরি সাপোর্টিভ অ্যাবাউট ইট। আমি ভেতর থেকে অনেকটা ভেঙে গেছিলাম। ভ্লগে যতটা যা দেখানো হয় সব কিছু তো আর ইনট্যাক্ট, একটা মানুষকে সারা জীবনেও যখন চেনা যায় না তখন 15 মিনিটের ভ্লগে আপনারা কি চিনতে পারবেন। আমি ভেতর থেকে হ্যাপি ছিলাম না, আই ওয়াজ নেভার হ্যাপি। আমাদের যেরকম ধরনের ওয়ার্ক কালচার আইটিতে, মানে জব স্যাটিসফ্যাকশন বলে কোনো কিছু আমার ছিল না। আপনারা অনেকেই বলতে পারেন যে হ্যাঁ রাহুল আপনি তো ভ্লগ করতেন, সারাদিন ভ্লগ করতেন, আপনাকে কোম্পানি থেকে লাথি মেরে বার করে দিয়েছে। কিন্তু যারা আমার কোম্পানিতে আছেন, এরকম অনেকজন আছেন যারা আমাদের ভ্লগ দেখেন, তারা অ্যাটলিস্ট একটা জিনিস জানবেন যে আমি প্রমোশন পাওয়া সত্ত্বেও চাকরি ছেড়ে দিয়েছিলাম। এটা বিগেস্ট ফ্যাক্ট। যাই হোক, ব্যাপারটা কি হলো, আস্তে 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 টাইমের সাথে সাথে মানে স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ক বা আমরা চাকরি তখন ঢুকেছিলাম, যেই ধরনের ফেসিলিটিস সব কিছু আমরা পেতাম, কারণ আইটিতে এটা হয়, আস্তে 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 সব কিছুই ফল করতে শুরু করলো। বাড়িতে যখন আমাকে এতটা সময় দিতে হচ্ছে, কারণ আমার বাবার প্রতি আমার যে রেসপন্সিবিলিটিস আছে, ডিউটিস আছে, সেগুলোকে আমি ইগনোর করতে পারি না। আমি না সময় ম্যাচ করতে পারছিলাম না। সত্যি কথা, আমাদের মানে যারা এখন অ্যাসপায়ারিং, যারা আইটিতে ঢুকবেন বা যারা অলরেডি অনেকদিন আইটিতে আছেন, আমার থেকেও যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস জানেন যে কতটা ওয়ার্ক প্রেশার থাকে। এবং আপনারাও অনেকজন আমাকে জিজ্ঞেস করেছেন যে এত কাজের মধ্যে কি করে আমরা ভ্লগ করি, কি করে ভ্লগটা করতাম সেটা শুধু আমরাই জানি, কারণ ঘুমানোর টাইম ইভেন থাকতো না, সময় ইভেন পেতাম না। দুটো নৌকায় পা দিয়ে একসাথে চলা যায় না, একটা না একটা দিক কম্প্রোমাইজড হবেই।
ফলে আমার তো ইউটিউব ছিল, এই লাস্টের দিকে ইউটিউবে আমি একদমই ইরেগুলার ছিলাম না, সেটা আমার ভিউজটা দেখে আপনারা বুঝতে পারবেন। আগে যে ইউটিউব ছিল এখন সেই ইউটিউব অনেকটাই নেই। একটা সিংহভাগ সময় আমার বাড়িতে দিতে হতো এবং সেটা ছাড়াও না মনটা ভালো থাকতো না, মনটা কখনোই ভালো থাকতো না। অফিসে আইটির ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, যেটা নিয়ে এর আগেও আমি প্রচুর ব্লগে, ইনস্টাগ্রামে তো অনেক জায়গাতে বলেছি, আপনি টাকা রোজগার করবেন এবং টাকাটা আপনি কখন এনজয় করতে পারবেন, যখন আপনি সময় পাবেন। বাইরে থেকে ঝা চকচকে অফিসগুলোকে দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় যে হ্যাঁ আজকের যুগে এরকম একটা জায়গাতে যদি চাকরি হয়ে যায় তাহলে খুব ভালো, লাইফ পুরো সেটেলড। কিন্তু ভেতরে যে কি হয় সেটা বিগত 13 বছরে আমি দেখেছি এবং আমি সব কিছু জানি। আই নো হাউ থিংস ওয়ার্ক আউট ওভার হিয়ার। বাইরে থেকে সব কিছু দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আপনি যখন নিজেকে ওই জায়গাতে ফেলবেন তখন আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে ইচ অ্যান্ড এভরি ডে ইন কর্পোরেট ইজ অনলি অ্যাবাউট সার্ভাইভিং। স্ট্যান্ডার্ড অফ লাইফ বলে কোনো জিনিস থাকবে না। প্রচুর লোকের এটা মতামত যে কোভিড জবের থেকে হয়েছে ওয়ার্ক ফ্রম হোম, আপনার তো ওয়ার্ক ফ্রম হোম কোনো অসুবিধাই নেই। আমি বলবো যে ওয়ার্ক ফ্রম হোম বন্ধ করে দিই। ওয়ার্ক ফ্রম হোমের আগে যখন ওয়ার্ক ফ্রম অফিস ছিল তখন অ্যাটলিস্ট অফিসে যাওয়ার আর অফিস থেকে বেরোনোর একটা সময় থাকতো। এবার এখন মোটামুটি আপনি বিয়েবাড়ি যান, কোনো জায়গাতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, সঙ্গে আপনার সবসময় ল্যাপটপটা থাকছে। কখন অনলাইন হবেন যদিও সেই সময়টা ফিক্স, কিন্তু কখন অফলাইন হবেন সেই সময়টা কোনো ফিক্স না। 16 ঘন্টা কাজ করার পরেও যখন লগ অফ কেউ হচ্ছে তার মনে হচ্ছে সে একটা ক্রাইম করছে। আমি এটা বলছি কারণ আমার সঙ্গে এগুলো হয়েছে, আপনারা অনেকেই এগুলো নাই মানতে পারেন, বাট each and every day I have survived. আমার যেটা মেজর প্রবলেম অ্যান্ড ইস্যু ছিল, যেটা আমাকে ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে একটা প্রজেক্ট সুস্থভাবে রান করতে সার্টেন নাম্বার অফ এমপ্লয়িজ আপনার লাগবেই। এবার ডে বাই ডে ধরুন একটা প্রজেক্ট রান করতে যদি 10 জন এমপ্লয়ি লাগে, যাতে এসকালেশন না হয়, কাজটা খুব ভালো করে হতে পারে, 10 জন থেকে আস্তে আস্তে 6 জন হয়ে যাবে, 5 জন হয়ে যাবে, তারপর 10 জনের কাজ ওরা করাবে 5 জনকে দিয়ে। এটার এগেনস্টে আপনি কোনো কিছু বলতে পারবেন না। তো ফলে 10 জনের কাজ যদি 5 জন করে, একটা মানুষের নেবার ক্ষমতা থাকে, তার বাইরে গিয়ে কেউ কোনো কিছু সে করতে পারবে না। আর সত্যি কথা বলতে গেলে এখানে প্রমোশনটাও কিন্তু একটা ট্র্যাপ। মানে আপনার প্রমোশনটা হবে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি আর ওয়ার্ক প্রেশারের দিক দিয়ে। আপনার স্যালারির দিক দিয়ে কোনো প্রমোশন হবে না। যা স্যালারি বাড়বে সেটা সিঙ্গেল ডিজিটে হাইক দেবে, কোনো লাভ নেই, ওইটা হয়ে কোনো লাভ নেই। তো এই পুরোটা না এই জিনিসটা চলছে। এবং ব্যাপারটা কি না, যে আপনি করতে হলে করুন, না করতে হলে আপনি বেরিয়ে যান, আপনাকে রিপ্লেস করার জন্য আরও 10 জন আছে। আর ডে আফটার ডে এখানে সেকেন্ডারি একটা ব্যাপার যেটা আগে ছিল না, সেটা আজকাল হয়, সেটা হচ্ছে কস্ট কাটিং, বাজেট কাটিং। 10 জনের কাজ ওরা করবে 5 জনকে দিয়ে, তারপর 5 জনের মধ্যে যদি কেউ কোম্পানি ছেড়ে চলেও যায় ওর কোনো রিপ্লেসমেন্ট দেওয়া হবে না। যেই কাজটা খুব ভালোভাবে আরামসে হয়ে যায় 6 জন থাকলে, 7 জন থাকলে, বাজেট কাটিং, কস্ট কাটিং, একটা ছেলেকে দিয়ে মাল্টিপল প্রজেক্টসে কাজ করানো, মানুষের প্রোডাক্টিভিটি কম হতে থাকে, মাথায় দেয় না কোনো কিছু। আর এরকম একটা এনভায়রনমেন্টে যেখানে প্রত্যেক দিন আপনার মাথার উপর খাড়া রেখে বলা হবে কোনো ভুল যেন না হয়। হিউম্যান এরর তো হতেই পারে, ভুল হলে প্রত্যেকটা মোমেন্টে রিস্ক থাকবে দ্যাট ইউ মে লুজ ইউর জব। এরকম একটা এনভায়রনমেন্টে আপনি কতদিন কাজ করতে পারবেন? সত্যি কথা, এটা আমার মতামত। সুতরাং জব সিকিউরিটি এখানে একটা বিশাল ফ্যাক্টর। বাইরে থেকে দেখে হয়তো খুব ভালো লাগে, যখন অনসাইটে পাঠায় তখন খুব ভালো, কিন্তু যদি আপনি একটা কোনো ভালো গভর্নমেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, ভালো একটা রেসপেক্টেবল জবের সাথে কম্পেয়ার করেন, ইট স্ট্যান্ডস নো চান্স। এটাতে যারা কর্পোরেটে কাজ করেন, যারা আইটিকে খুব ভালোবাসেন, তারা অফেন্ডেড হতে পারে, বাট আমি আইটিতে এত বছর কাজ করার পরে আমার এটাই মনে হয়েছে। একজন এমপ্লয়ি লাইফে কতটা কোয়ালিটি টাইম সে স্পেন্ড করতে পারছে, এগুলো এইসব কোম্পানির কাছে সত্যি কথা বলতে গেলে কোনো ফ্যাক্টর না। ইটস নট আ ফ্যাক্টর যে আপনি বাঁচলেন, মরলেন, আপনি ভালোভাবে সময়টা স্পেন্ড করতে পারলেন কিনা, আপনি আপনার বাড়ির লোকজনদেরকে সময় দিতে পারছেন কিনা, এইগুলো কিন্তু কোনো ফ্যাক্টর না। তো যাই হোক, এরকম প্রচুর ফ্যাক্টরস, আমি ডিটেলসে ঢুকবো না, তাহলে তো আমাকে এক একটা দিন হিসেব করে বলতে হবে যে কী হয়েছিল। বলতে গেলে আমি যে কোম্পানিতে ছিলাম, আই হ্যাভ স্পেন্ড 12 years অফ মাই লাইফ ওভার দেয়ার। মানে আমি ছোট থেকে ওখানে বড় হয়েছি এবং আমার ফেলো এমপ্লয়িজ তারা খুব ভালো, যথেষ্ট সাপোর্টিভ। বাট দিস ইজ হাউ দ্য কোম্পানি ওয়ার্কস। এটা হচ্ছে পলিসি। আপনার বসকে আপনি কোনোদিন খারাপ বলতে পারবেন না, কারণ তারও বস আছে।
তো স্ট্রাকচারটাই এরকম, এবং আপনি একজন হয়ে সেই স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারবেন না। আপনি যেটা দ্য বেস্ট থিং উইচ ইউ ক্যান ডু ইজ দ্যাট, আপনি যদি এই জায়গার সঙ্গে মানাতে না পারেন, দেন ইউ ক্যান লিভ অ্যান্ড মুভ অ্যাহেড ইন ইউর লাইফ। তো আমার দেখুন, ব্লগিং যখন শুরু হয়েছিল, ব্লগিংটা আমার একটা প্যাশন ছিল। দিনের পর দিন আমি ওই সময় তো ব্লগ বানিয়ে গেছি যখন আমার পার ডে ভিউ আসতো হচ্ছে 40 to 50। তো সেখানে আমার একটা জিনিস বরাবর একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, মনে হয়েছিল যে ব্লগাররা তো প্রচুর ব্র্যান্ডকে প্রমোট করে, তো ওয়াই নট আই ডু সামথিং লাইক দিস। আমি যদি নিজের একটা কোনো কিছু ভেঞ্চার বানাই, ব্র্যান্ড বানাই, তা সেটা আমি আমার ব্লগের থ্রু দিয়ে প্রমোট করতে পারবো। আর একটা রেস্টুরেন্ট বানানোর ইচ্ছা বরাবরই ছিল। যবে থেকে নেদারল্যান্ড থেকে ফিরেছিলাম, আমি আরও একটু একটু করে টাকা জমিয়ে, আমাদের এরকম একটা ইচ্ছা ছিল, বিশালভাবে না হলেও ছোট করে একটা শুরু তো হবে কোনো কিছু। তো সেখান থেকেই রেয়াজির জন্ম হয়, এবং প্রথম দিকে মনে হয়েছিল ঠিক আছে, হ্যাঁ আমাদের সঙ্গে তো একটা ব্লগিং প্ল্যাটফর্ম আছে, আপনারা এতজন আমাদেরকে দেখেন, তো ওয়াই নট উই প্রমোট রেয়াজি থ্রু আওয়ার ব্লগস অনলি। তো সেইভাবে জিনিসটা এখন হলো, এবং রেয়াজি শক্ত করে দাঁড়ালো, আপনাদের সকলের সাপোর্ট আমরা পেলাম। তখন আমার মনে হলো যে এই যে আমার প্রত্যেকটা দিন সকালে উঠে আমার এরকম এরকম সময় গেছে, পায়ের তলা ঘামতো, হাত ঘামতো, এক একটা মানে আমি সেই সব সময়টা আর ব্যাক করতে চাই না। তখন আমি একটা ডিসিশন নিয়েই ফেললাম, আই এম নট গোয়িং টু ডু দিস জব এনিমোর। এবং এটা যখন এই বাড়িতে প্রথম দিন জানালাম, তখন বাড়িতে একটা ঝড় উঠে গেল প্রায়। কারণ আমার মা কোনোদিনই চায়নি, বাবা লাস্টের দিকে তো বাবা মানে কোনো কিছু বুঝতো না, সেইভাবে শুয়েই থাকতো সারাদিন, কিন্তু মা চায়নি, বাবা চায়নি, কাজরিও চায়নি। কিন্তু আমি একটা জিনিস বুঝেছিলাম যে আপনি যদি কোনো কিছু ভালো না বাসেন না, এবং তাও যদি সেটা আপনাকে ফোর্সফুলি প্রত্যেকটা দিন করতে হয়, এর থেকে বড় কোনো কার্স হয় না। সত্যি কথা বলতে গেলে এর থেকে বড় অভিশাপ মানুষের জীবনে হতে পারে না। হ্যাঁ, সত্যি কথা, একটা জিনিস তো মানতেই হবে যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সবারই টাকা পয়সার দরকার। আমাদের এক একজনের মাথায় কি করব, আমাদের লোনস আছে, ইএমআইস আছে, সব কিছু করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। আমি এরকম প্রচুর জনদেরকে জানি যারা প্রত্যেকটা দিন চাকরি ছাড়তে চায়, অ্যাটলিস্ট আইটির চাকরি ছেড়ে অন্য কোনো কিছু করতে চায়, কিন্তু টাকার জন্য তারা করতে পারে না। আমারও সেম সমস্যা ছিল। কিন্তু দেখুন, আমাদের তো একটা সেকেন্ড অপশন তো একটা আছেই, যে আমাদের একটা সোশ্যাল মিডিয়ার লাইন আছে, এবং সেই জন্য রেয়াজি বানানো। এবং একটা সত্যি কথা বলতে হবে যে আমি কোম্পানিতে যতদিন ছিলাম, আমি সেখানেও প্রচুর লোকের থেকে সাজেশন নিয়েছি, অনেকবার ভেবেছি ছেড়ে দেবো, অনেকজনের থেকে সাজেশন নিয়ে আমি একটা জিনিস, আমার একজন সিনিয়র বস বা মেন্টর বলা যায়, ওনার সাথে আমার এটা নিয়ে ডিটেলড আলোচনা হয়েছে। উনি একদিন আমাকে একটা জিনিস বলেছিলেন, রাহুল, একটা জিনিস হয় রিস্ক নেওয়া, আর একটা জিনিস হয় ক্যালকুলেটেড রিস্ক। তোমার ক্ষেত্রে এটা কিন্তু ক্যালকুলেটেড রিস্ক। লাইফে যদি কিছু তোমরা করতে চাও, তাহলে এই ক্যালকুলেটেড রিস্কটা কিন্তু তোমাকে নিতেই হবে। তো আমি একটা সময় পরে ভাবলাম, এবং আমি আমার সারা জীবন, আমার মা বাবা যদি কোনো জিনিস সে সম্মতি না দেয়, বা আমার ওয়াইফ যদি সেটাতে ফুললি মানে ওদের মনে না হয় যেটা ঠিক, আমার সেটা করতে ভেতর থেকে আটকায়। তো আমি অনেক কিছু বোঝালাম, বাড়িতে প্রচুর এরকম ফেস গেছে, সেগুলো তো আর ব্লগেতে দেখানো হয় না। অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে আমি ডিসিশনটা নিলাম যে না, এনাফ ইজ এনাফ, এবার আমি ছেড়ে দেবো। আমার জীবনে আমি যখন চাকরি ছেড়েছিলাম, আমার একটা সময় ছিল যেই না আমি অফার লেটারটা হাতে পেয়েছিলাম, ওর থেকে বেশি আনন্দের দিন আমার লাইফে ছিল না। এবং সত্যি কথা বলতে, আমি যেদিন চাকরি ছেড়েছি, আমি যেদিন লাস্ট ওয়ার্কিং ডে, আমার সেদিনও বসে মনে হয়েছে এর থেকে বেশি আনন্দের দিন আমার লাইফে আর হয় না। বাবা চলে যাওয়ার পর না, একটা জিনিস লাইফে হয়েছিল যে কোনো চাপকেই আর খুব বড় চাপ বলে মনে হতো না। আর আপনাদের সকলের সাপোর্ট, এটা হচ্ছে আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। আপনাদের সকলের সাপোর্ট, আপনারা আমাকে সাহস দিয়েছেন এই বড় সিদ্ধান্তটা নিতে, এবং বাই গডস গ্রেস রিয়াজি ইজ ডুইং ভেরি গুড রাইট নাও। আমি সেই লাইফটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। এইটা একটা জিনিস আমি আমার ভেতরে, বলা যেতে পারে একটা পাথরের মতন একটা জিনিস, অনেক দিন ধরে আমি আটকে রেখে দিয়েছিলাম। রেয়াজিতে লোকজন এসছে, আমার থেকে জানতে চেয়েছে, ভ্লগের কমেন্ট সেকশনে আমার থেকে জানতে চেয়েছে। ফার্স্ট একটা দ্বিমত থাকে, বলবো না, কি হবে বললে, কিন্তু তারপর ভাবলাম দেখুন, আই অ্যাম হু আই অ্যাম, এটা আমার লাইফ এখন, তো সেটা তো না বলে তো কোনো উপায় নেই। আর আপনারা যখন আমাদের লাইফটা দেখেন, তো অ্যাকচুয়াল ব্যাপারটাই দেখা উচিত। এটা একদম অকাট্য সত্য আজকে আপনাদের সামনে ধরলাম। প্রচুর মেসেজ আসে আমাদের রেয়াজিতে এসে, প্রচুর ইয়াং ছেলেমেয়েরা অনেকেই জানতে চান যে দাদা, আমরা ভাবছি আইটির লাইনে যাব, যারা এখন বিটেক করছেন,
কারণ যতদিন না আপনারা ঢুকবেন আপনারা তো জানবেন না এই জিনিসটা কেমন। অনেকজন সাজেশন চেয়েছে, খালি উনাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু বলতে চাই। এবং এটা বলার আগেও আমি কিন্তু বলে দিচ্ছি, অলরেডি প্রচুর জন আইটিতে আছেন যারা আমাদের ব্লগ দেখেন, কারণ আমি যখন ইউনিটেকে যেতাম প্রচুর জনের সঙ্গে ওখানে দেখা হতো। আমি যেটা বলছি সেটা একান্ত আমার নিজস্ব মতামত, আপনাদের মতামত আমার সাথে নাই মিলতে পারে। আমি আমার 13 ইয়ার্সের যে প্রফেশনাল লাইফ সেখানে যা ফেস করেছি সেটার ভিত্তিতেই আপনাদেরকে বলছি। একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি প্রচণ্ড অ্যাম্বিশাস হন, অবভিয়াসলি অ্যাম্বিশন মানুষের লাইফে থাকা ভালো, কিন্তু আস্তে আস্তে আপনার একটা ফ্যামিলিও হবে, আপনার রেসপন্সিবিলিটিস থাকবে। এবং আপনি যদি 14 থেকে 15 ঘন্টা কাজ করতে চান এবং আপনি যদি এই জিনিসটাতে রেডি থাকেন যে ভালো কাজ করার রিওয়ার্ড হচ্ছে আরও কাজ, তাহলে আপনি আইটিতে আসতে পারেন। আমি বলবো, আমার যেটা মনে হয়েছিল, আইটিতে একটা ভালো অপশন থাকে, ইফ ইউ সুইচ দেন ইউ ক্যান ইনক্রিজ ইউর স্যালারি। কিন্তু প্রত্যেকটা দিন মার্কেটে যেই টেকনোলজিতে আপনি কাজ করছেন, সেই টেকনোলজিতে কী আপগ্রেডেশন হচ্ছে, কী সার্টিফিকেশন আছে, এগুলো সব কিছু আপনাকে করতে হবে। তো যারা ইয়াং আছেন, যারা বিটেক ফিটেক দিচ্ছ এবং যাদের মনে হচ্ছে যে কলেজ লাইফ শেষ মানেই সব কিছু শেষ, আমার পড়াশোনা শেষ, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু একদমই নয়। ওয়ার্ক প্রেশার অনেক থাকে। এবং আরেকটা বড় জিনিস যেটা করোনা আমাদেরকে শিখিয়েছে, জব সিকিউরিটিটা এখানে কিন্তু একটা বড় ব্যাপার। আই হ্যাভ সিন মেনি পিপল, প্রচুর জনদেরকে আমি চাকরি হারাতে দেখেছি, স্পেশালি সিনিয়র লেভেলের যারা অনেক বছর কোম্পানিকে সার্ভ করে দিয়েছে, এবং সেটা কিন্তু সেই সিকিউরিটিটা কিন্তু এখানে থাকে না। মিথ্যা কথা বলে লাভ নেই, জব সিকিউরিটির এখানে ভালো চাপ থাকে, সেটা কোভিডও আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আর রিসেন্টলি টিসিএসে যেইভাবে লে অফস হলো, এই চাপগুলো সবসময়তে থাকে। আপনাদের যদি কোনো নিজস্ব প্যাশন থাকে, যদি আপনারা মনে করেন যে সেই প্যাশনটাকেও আপনারা প্রফেশনালি একটা জায়গাতে নিয়ে আসবেন, অ্যাট দ্য সেম টাইম আপনার চাকরিটাকেও রাখবেন, দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। আপনি যদি এই সব জিনিস শুনে রেডি থাকেন, আজকে যারা অনেক ইয়াং ফ্রেশার, ওদের হয়তো শুনে মনে হবে যে দাদা এগুলো কী বলছে, এগুলো তো অনেক দিন পরে হবে, বাট আমি অনেক বছর পরে আপনারা যেই জায়গাতে যাবেন সেটা মাথায় রেখেই জিনিসটা বললাম। যাই হোক, এটা আমার লাইফের ডিসিশন, এটা আমার লাইফের সিদ্ধান্ত। একটা প্রলং 13 ইয়ার্স চাকরিতে থাকার পরে তারপর যখন লাইফটা চেঞ্জ হয়, ফার্স্টে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি এখন অনেক হ্যাপি আছি। আই অ্যাম হ্যাপি, আই হ্যাভ মাই মেন্টাল পিস। আফসোসটা যে বাবা আজকে আর আমাদের মধ্যে নেই। বাবা থাকলে বাবাকে অনেক বেশি সময় দেওয়া সম্ভব হতো, অনেক কিছু করা যেত। যে জিনিসটা আমি দেখেছি যে ফিজিক্যাল স্ট্রেস নেওয়া যায়, আমি মেন্টাল স্ট্রেস নিতে পারি না। আমার মেন্টাল স্ট্রেসে প্রচণ্ড চাপ হয়, এবং মানে সেরকম ব্যাপার না, আমাকে অনেকজন বলেছে, দ্য সাজেশন ওয়াজ দ্যাট তুই থাক না, তুই থাক চাকরিতে, এত চাপ নিচ্ছিস কেন, যা হবে দেখা যাবে। আমার সেরকম ব্যাপারটা হয় না। আমি যদি একটা কোনো দায়িত্ব নিই, আমি ওটাকে সিরিয়াসলি করবো, আর নয়তো আমি দায়িত্বটা নেব না। আর ওইটা একটা জিনিস মানে চাপ হয়ে যায় যে মানে আমার একটা এমন ফেস গেছে যে আমাকে সাইকোলজিস্টও দেখাতে হয়েছিল। তারপর আমি একদিন একটা ডিসিশন নিলাম অনেকগুলো সেশন হওয়ার পরে, যে আই শুড ডু হোয়াট আই লাভ টু ডু। আপনি যেটা করতে ভালোবাসেন, যদি সেটা আপনি করেন না, সেটায় আপনার উন্নতি করার চান্সটা অনেক বেশি থাকে। ব্যাস, তারপর আমি ডিসিশনটা নিয়ে নিলাম, এবং বাড়ির সকলে আস্তে আস্তে এটা বুঝতে পারলো যে রাহুল যে ডিসিশনটা নিচ্ছে সেটা রাহুলের জন্য একদম ঠিক। এবং রাহুলের যদি লাইফে এক্সেল করার চান্স থাকে, 13 ইয়ার্স তো দেখলাম এরকমও নয় যে আমি 2-3 বছর একটা জায়গাতে ছিলাম, থেকে ছেড়ে দিয়েছি, চাকরির জন্য প্রচুর জায়গাতে গেছি, এবং 13 বছর চাকরি করার পরে এই সিদ্ধান্তটা নিয়েছি আমার জন্য আর এটা না। এবং এখন চাকরি ছেড়ে দিয়েছি, বেশ কয়েকদিন হয়ে গেছে। এটা মনে হলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা বিশাল একটা ব্যাপার আমার লাইফে, যেটা বললাম আপনাদেরকে, এটা মাইলস্টোন। যাই হোক, অবভিয়াসলি এটা যখন ব্লগটা যাবে একটা বোমের মতন ফাটবে, এবং অনেকেই নিজেদের মতামত জানাবেন, এবং সবার মতামতও সেম হবে না। বাট একটা জিনিসই জানবেন যে আমি এই ডিসিশনটায় খুব হ্যাপি। কোথাও না কোথাও গিয়ে এই ডিসিশনটা নিতে হতো, সুতরাং আমি এটা নিয়েছি। এবং অনেকেই এটা হয়তো বলবেন যে হ্যাঁ, আপনি চাকরি করতেন, এখন রাস্তাতে বিরিয়ানি বেচছেন, আপনাকে লাথি মেরে বার করে দিয়েছে অফিস থেকে, অনেক কিছু আই নো, অনেক কিছু এরকম হেড কমেন্টস আসবে, বা অনেক কিছুই আপনারা বলবেন। বাট আমার কাছে যেটা ম্যাটার করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি ভালো আছি কিনা, আমি ভালো আছি, দ্যাটস ইট। আর সেটার সাথে সাথে আরেকটা প্রশ্ন অনেকেই জানতে চেয়েছিলেন, আপনারা কি দুজনেই চাকরি ছেড়ে দিয়েছেন? না, কাজুরি চাকরি ছাড়েনি, ও এখনও ওয়ার্কিং, অ্যাকসেঞ্চারেই আছে। ও
ওর যেটা মনে হয়েছে, আমাদের নিজেদের মধ্যে ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে যে দুজনে তো অবভিয়াসলি একসাথে চাকরি ছাড়বো না, এবং ওর যেটাতে আছে, ওর যেই টেকনোলজিতে ও আছে, আমি যেই টেকনোলজিতে ছিলাম, আমি ছিলাম এসিপি বেসিসে, ও আছে হচ্ছে পেগাতে, ওর সেটা যথেষ্ট ভাল লাগে অ্যান্ড শি ইজ হ্যাপি উইথ হোয়াট শি ইজ ডুইং। সুতরাং শি ইজ ওয়ার্কিং অ্যান্ড আই হ্যাভ লেফট মাই জব। আর আমার যেটা মনে হয় যে আমি ইউটিউব ব্লগিংটাকে না সিরিয়াসলি পারসিউ করতে চাই। মানে রেয়াজি আমার জন্য শুধু একটা ফুড ভেঞ্চার না, রেয়াজি কিন্তু আমার স্বপ্ন, যেটা আমি অনেক বছর ধরে বানাতে চেয়েছিলাম। আর হয়তো বানাতে না পারলে আমার মধ্যে একটা আলাদা লেভেলের ফ্রাস্ট্রেশন আসতো। সুতরাং এটা বলা যেতেই পারে এটা পালানো না, এটা জাস্ট একটা অপরচুনিটি খুঁজে কেউ ওখান থেকে পালিয়ে গেল, হেরে গেল, সেটা না, এটা নিজের জন্য দাঁড়িয়ে থাকা, আমার যেটা মনে হয়। আর আমি জানি সত্যি কথা সবাই এই ডিসিশনটা বুঝবে না, কিন্তু আমি নিজেকে বুঝেছি এবং আমার জন্য সেটাই সব থেকে ইম্পর্ট্যান্ট। আমার থেকে যারা ছোটো আছো, যাদের এখনও লাইফে অনেক কিছু হওয়া বাকি আছে, যদি কখনো কোনো সেকেন্ড থট আসে মাথায় যে একটা জিনিস খুব ভালো লাগে, ওটা করবো নাকি এটা করবো, জাস্ট গো ফর দ্য থিং যেটা তোমার মন চায়। কারণ তুমি একটা জিনিস জানবে, সেই লাইনে তুমি অনেক বেশি শাইন করতে পারবে। চেঞ্জ ইজ অলওয়েজ হরেবল অ্যাট ফার্স্ট, লটস অফ অ্যাপ্রিহেনশনস, অনেক ভয়ঙ্কর জিনিস থাকবে, অনেক কিছু থাকবে, বাট আমার চেঞ্জ কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সয়ে যায়, কিন্তু আফসোস জিনিসটা যেন ভেতরে না থাকে। যাই হোক, আমার এটাই মনে হয়, এবং এটা বলেই এত বড় একটা নিউজ শেয়ার করি আজকে আমি আমার ব্লগটা শেষ করতে চাই। আপনারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির মতন, সুতরাং আপনাদেরও জানার রাইট আছে আমার লাইফে কী হচ্ছে। ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।